আমি রাজ। আজকে আমার সাথে আমার ফুফাতো বোন অনুর বিয়ে সম্পন্ন হলো। ছোট থেকেই অনু আমার একমাত্র ক্রাশ, কিন্তু আমি অত্যন্ত লাজুক প্রকৃতির হয়ে কখনো অনুকে আমার পছন্দের কথা বলতে পারিনি। অবশেষে যখন ফুফা অনুর বিয়ের জন্য অন্য জায়গা ঠিক করানোর চিন্তা করতে লাগলো, তখন আর আমি থাকতে পারলাম না। আমি বাবাকে বললাম যে আমি অনুকে বিয়ে করতে চাই। আর বাবা গিয়ে ফুফাকে বললে ফুফা এক কথায় মেনে নিল। আর মানবেই না বা কেন? আমি লম্বা ফর্সা ভালো চাকরি করি, এক কথায় একদম সুপুত্র। যাই হোক, অনু অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে বাসের ঘরে। আমি বাসের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভেবেছিলাম অনু বিছানায় বউ সেজে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু বিছানায় তাকিয়ে দেখি বউ নেই। ও মা, কোথায় গেল বউ? আশ্চর্য হয়ে আশেপাশে তাকাতে দেখি অনু ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের জুয়েলারি খুঁজছে, আর আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমি অনুকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাকে বলল, কি ব্যাপার রাজ, তুমি এমন করছো কেন? আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই তো। কই, কিছু হয়নি তো? কিছু আমার মনে হচ্ছে তুমি আমার সাথে কমফোর্টেবল নও। ব্যাপারটা তা না, আসলে আমার লজ্জা লাগছে। আমি তো জানতাম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, তুমি ছেলে হয়েও লজ্জা পাচ্ছ। অনু, তুমি খুব ভালো করে জানো আমি ছোট থেকে এমন লাজুক এবং ইন্ট্রোভার্ট মানুষ। আর তুমিও ছোটবেলা থেকেই খুব ভালো করে জানো আমি একজন এক্সট্রোভার্ট এবং খুবই বিশ্বরম ধাঁচের মেয়ে। তাতে আমার কি? আমি তো তোমাকে পছন্দ করি, তাই না? তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। সেটাই তো আমি ভাবছি, তুমি এত লাজুক ছেলে হয়েও কিভাবে তোমার বাবাকে আমাকে পছন্দ করার বিষয়ে বলতে পারলে? ভালোবাসলে মানুষ একটু লাজ লজ্জাহীন হয়ে থাকে। ও তাই নাকি? সত্যি ভালোবাসতে বুঝি লাজ লজ্জাহীন হয়? হ্যাঁ অবশ্যই। এই যেমন দেখো, আমি তো কখনো কোনো মেয়ের সাথে এতক্ষণ কথাও বলিনি। ও তাই নাকি? তাহলে মিথিলাকে? মিথিলা তো আমার ছাত্রী ছিল। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম তখন ওকে পড়াতাম, টানা 4 বছর ওকে পড়িয়েছি। তার মানে তুমি ওর টিচার? আর ওই বেয়াদব মেয়ে এখনো তোমাকে মেসেজ করে? কোথায় মেসেজ করে? আমি তো দেখলাম না। তুই তো 1 নাম্বারের একটা কানা, তুই কিভাবে দেখবি চাশমিশ কোথাকার? অনু, তুমি আমাকে তুই তুই করছো কেন? তোকে তুই তোকারি করবো না তো কি আপনি আগে করবো? তোর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে দেখি অনু তোকে শত শত মেসেজ পাঠিয়ে রেখেছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে শুনে এই মেয়ে কান্না করবে কেন? হয়তো দাওয়াত পাইনি, তাই। আমি কিভাবে জানবো বলো? পথ না পেলে কেউ কান্না করে? ও তোকে ভালোবাসতো তাই কান্না করছে। ও জীবনে ফেসবুক খুলে দেখেছিস মিথিলা কতবার তোকে আই লাভ ইউ লিখে মেসেজ করেছি? আমি তো জাস্ট বন্ধুদের কথায় ফেসবুক আইডিটা করেছিলাম, তারপর কিছুদিন ইউজ করার পর আর তো মেসেঞ্জারে ঢোকাই হয়নি, তাই আমি জানি না কে কি মেসেজ করেছে। কচি খোকা সাজছো আমার সামনে? আরে না, সত্যি আমি এসব ইন্টারেস্টেড নই। তার মানে সত্যিই তুমি একটা ইনোসেন্ট ছেলে? আল্লাহ, তার মানে আমাকে এত ইনোসেন্ট একটা ছেলের সাথে ঘর করতে হবে? ইস, কি করলাম এটা? কেন? মানুষ তো বিয়ে করার জন্য ইনোসেন্ট ছেলেই খোঁজে, আর তুমি নতুন ছেলে পেয়ে আফসোস করছো? আমি চেয়েছিলাম আমার বর অন্ততপক্ষে আমার চেয়ে বেশি ম্যাচিওর হবে, রোমান্টিক হবে, আর অনেক ঝগড়াটে হবে, যেন আমি তার সাথে সারা দিন ঝগড়া করতে পারি। কিন্তু তুমি তো আমি একটা কথা বললেই চুপ মেরে যাও, আমার মুখের উপর কোনো কথাই বলতে পারো না। তোমার সাথে তো আমি ঝগড়াও করতে পারবো না, কিছুই করতে পারবো না, আর রোম্যান্সের তো রও নেই তোমার মাঝে। কে বলেছে তোমাকে যে আমি রোমান্টিক না? তোমার কাজকর্ম দেখেই বুঝতে পারলাম। আমার কোন কাজকর্ম দেখে বুঝতে পারে যে আমি রোমান্টিক না? তুমি বাসর ঘরে ঢুকে দেখলে যে তোমার বউ জুয়েলারি খুলছে। তুমি যদি রোমান্টিক হতে তাহলে আমাকে তখন জুয়েলারি খুলতে দেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরতে, আমার ঘাড়ে কিস করতে, আরো কত কি করতে। কিন্তু আফসোস যে তুমি রোমান্টিক না। তার মানে আমার রোমান্টিকতা তুমি দেখতে চাও, তাই তো? তুমি আর কি রোমান্টিকতা দেখাবে? আমি তো এটা ভেবেই ভয় পাচ্ছি যে তুমি আমাকে কিস করতে পারবে তো নাকি। আল্লাহ, এ কি হয়ে গেল আমার সাথে? সারা জীবন এই আনরোম্যান্টিক জামাইয়ের বউ হয়ে আমাকে কাটিয়ে দিতে হবে নাকি? অনুর এমন আর্তনাদ শুনে আমার হাসি পাচ্ছে। ও তো জানে না যে ছেলেরা বউ পেলে কি লেভেলের রোমান্টিক হতে পারে। অনু কিছুতেই যেন ওর মুখ বন্ধ করছিল না। এক সময় ওকে থামাতে আমি আমার গায়ের পাঞ্জাবিটা খুলে নিলাম। আজ পর্যন্ত আমার মা ছাড়া কারোর সামনে এভাবে দাঁড়াইনি, আজকে অনুর সামনে এভাবে দাঁড়ালাম। অনু আমাকে দেখে অবাক হলেও নিজের মুখ বন্ধ করলো না। আমি অনুর দিকে এগিয়ে গিয়ে অনুর বাহুতে হাত দিয়ে ওকে পেছনের দিকে ঝুঁকিয়ে দিলাম। এতে অনু অনেক অবাক হলো, আর সাথে সাথেই ওর মুখ বন্ধ হয়ে গেল। এরপর আমি ওর কোমরের কাপড় সরিয়ে আস্তে আস্তে কোমরে হাত দিতে লাগলাম। অনু পিছনের দিকে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অনুর এমন চাহনি দেখে আমি যেন আবার ওর প্রেমে পড়ে গেলাম।
অনু পিছনের দিকে ঝুঁকে থাকার কারণে ওর ঠোঁটগুলো খুব সুন্দর লাগছে। আমি লোভ সামলাতে না পেরে অনু ঠোঁটের ওপর আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনু প্রথমে অবাক হয়ে আমার দিকে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে অনু নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। আমি অনুর পিঠে হাত দিয়ে ব্লাউজের ফিতা খুলে আস্তে আস্তে ব্লাউজটা খুলে ফেলাম। এরপর ওকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। ওকে বিছানায় শোয়ানোর পর ওর আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিলাম। অনুর হাতটাকে শক্ত করে চেপে ধরে রেখেছি, কিন্তু অনু একটা কথা বলছে না। এ দেখে আমি অনুকে বললাম, কি ব্যাপার, মুখে না ফুল চলে সবসময়, এখন কথা কোথায় গেল? তোমাকে দেখলে ঠিকই গম্ভীর ক্লাস টপার আনরোম্যান্টিক মনে হয়, কিন্তু তুমি গম্ভীর আর ক্লাস টপার হলেও আনরোম্যান্টিক নয়, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এইটুকুতেই বলছো আমি আনরোম্যান্টিক নই? এর চেয়ে বেশি কিছু হলে তো বলবে আমার পূর্ব অভিজ্ঞতা আছে। কিসের পূর্ব অভিজ্ঞতা? বুঝতে পারছো না তাই না? চলো তোমাকে বুঝিয়ে দিই। বুঝে গেছি আমি, তুমি এখন আমাকে ইচ্ছে মতো আদর করবে ভাবছো, am I right? ইয়েস, ইউ আর রাইট। আমি এখন তোমাকে আদর করব। দেখো 26টা বছর পর বউ পেয়েছি, আদর করবো না আবার? তার মানে তুমি আমার চেয়ে মাত্র 2 বছরের বড়। এখন বয়স গণনা করার সময় নয়, ইটস টাইম টু রোম্যান্স মাই ডিয়ার বউ। বলেই অনুর ঠোঁটে হামলা চালালাম। অনু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। একসময় অনুর চোখে হাত দিয়ে দেখে আমি বুঝতে পারলাম অনুর চোখ থেকে পানি পড়ছে। আমি অনুর চোখে পানি মুছে দিয়ে চোখ দুটোতে ভালোবাসার পরশ এঁকে দিলাম। অনু আবেগী হয়ে আমাকে নিজের বুকে চাপটে ধরলো। রাতে এত রোম্যান্সের পর দুজনে ভোরে উঠে গোসল করে নিলাম। গোসলের পর আমরা নামাজটাও পড়ে নিলাম। ছোট থেকেই আমি কখনো নামাজ মিস করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে দেখলাম অনুও নামাজ পড়ে, আমি বেশ খুশি হলাম। তারপর অনু একটু কোরআন শরীফ নিয়ে বসলো, আর আমি আরেকটু ঘুমানোর জন্য শুয়ে রইলাম। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে চোখে মুখে পানি ছিটে আসছে, বুঝতে পেরে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে চেয়ে দেখলাম বউ আমার দুষ্টুমি করে নিজের ভিজা চুলের পানি আমার মুখের উপর ফেলছে। অনুর আমার বাচ্চামি দেখে আমি হেসে দিলাম। এরপর অনু শাড়ির আঁচল ধরে একটা টান দিয়ে আমার উপর ফেলে দিলাম। আমি অনুকে জড়িয়ে ধরতেই অনু বলল, দেখো রাজ, একটু আগে মাহিনা নিপা এসে আমাদের ডেকে গেছে, নিচে নাকি মামি আমাদের ডাকছে। মা তো লাগবে, কারণ আমি জীবনে হয়তো বেলা অবধি ঘুমাইনি। তাহলে চলো চলো তাড়াতাড়ি নিচে যাই। তুমি যদি আমাকে নর্মাল ভাবে ডেকে তুলতে, তাহলে আমি অবশ্যই নর্মাল ভাবে নিচে যেতাম, কিন্তু তুমি তো আমাকে রোমান্টিক ইঙ্গিত দিয়ে ডেকে তুলেছ। তাই এখন আমি তোমাকে ছাড়ছি না, আগে রোমান্স, তারপর অন্য কিছু। ধুর, কি যে বলো না, ছাড়ো বলছি। আমি অনুর পেটে একটা চুমু দিলাম, এতে অনু একদম শান্ত হয়ে গেল। এরপর আমি অনুর ঠোঁটের দিকে এগোচ্ছিলাম, তখনই বাইরে থেকে আমার বোন নিপা আবারও ডাকাডাকি শুরু করলো। তাই আর তখন রোমান্স হলো না, চলে গেলাম নিচে। এর পরের দিন আমাদের বৌভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর্ব পেরিয়ে আমরা নর্মাল লাইফ লিড করতে লাগলাম। একদিন অনু আমাকে বলল, এই চাশমিশ, আমি আজকেই মিথিলার সাথে কথা বলবো। শয়তান মেয়ে কি জানে না যে তুমি আমার বর? এখনো ও এসব কি পাঠায়? এই এত খেপে আছে কেন? কি হয়েছে তোমার? কি করেছে মিথিলা? একদিন তো তোমার আইডি থেকে আমি ওর মেসেজ সেন্ড করছিলাম, কিন্তু রিপ্লাই দিইনি। ও আজকে তোমাকে ওর নোটস পাঠিয়েছে। কি বলছো কি তুমি? চলো, আমাকে মিথিলার বাসায় নিয়ে যাবে। আমি অনুকে বোঝানোর চেষ্টা করলো, অনু আমার কথা শুনলো না। অবশেষে অনুকে নিয়ে গেলাম মিথিলাদের বাসায়। মিথিলাদের বাসায় যাওয়ার পর মিথিলা মা দরজা খুলে দিল। অনু গিয়েই মিথিলার মাকে সরিয়ে দিয়ে মিথিলার কাছে গেল, আর ঠাস করে মিথিলাকে একটা চর বসিয়ে দিল। মিথিলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস ননসেন্স? কি আপনি আমার বাড়িতে এসে আমাকে থাপ্পড় মারার সাহস কোথায় পেলেন? আমি রাজের বউ। তুমি কি পাগল হয়ে গেছো মিথিলা? তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার স্যারের বিয়ে হয়ে গেছে, তারপরও তুমি কিভাবে ওকে নিচের নোটস পাঠাতে পারো? মাম্মা মানে আমি কিশোর নোটিস পাঠাইছি? হোয়াট রাবিশ! প্লিজ মিথিলা, আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি, তোমাকে বোঝাতে এসেছি। আর আন্টি, প্লিজ আপনার মেয়েকে বোঝান, ও একটা বিবাহিত ছেলের পিছনে নিজের ইজ্জত বিলিয়ে দিতে যাচ্ছে। তাও ভালো যে আমার বর ফেসবুকে যায় না। আপনি জানেন কি না, রাজ স্যার আমার সেই ভিডিও সিন করেছে, আমি দেখেছি। তোমার রাজ স্যারের আইডি এখন আমি চালাই, আর তোমার মেসেজগুলো আমিই সেন্ড করেছি। তোমার স্যারের এত সময় নেই যে উনি তোমার মেসেজ সেন্ড করবে। কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি, উনি কেন আমাকে বিয়ে না করে আপনাকে বিয়ে করলো? কি নেই আমার মধ্যে যা আপনার মধ্যে আছে? মিথিলা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এখনো ছোট, মাত্র 18 বছর বয়স, আর এখনই তুমি এসবের ফাঁদে পড়ছো। অবশ্য তোমাকে দোষ দিয়েও লাভ নেই, এই বয়সটাই এমন। বয়স কম তো কি হয়েছে? বয়স কি হতো না আমার? তুমি একটা বার রাজকে জিজ্ঞেস করে দেখো ও তোমার মেসেজ কোনোদিন দেখেছে কিনা। ও তো এটাও জানতো না যে তুমি ওকে পছন্দ করো। তাছাড়া রাজ ছোট থেকেই আমাকে ভালোবাসে।
রাজ স্যার, সত্যি আপনি জানেন না আমার ব্যাপারে? বিশেষ করো মিথিলা, আমি জানতাম না। আর আমি জানলে অবশ্যই অনেক দিন আগেই এসব ঠিক হয়ে যেত। তুমি আজকে এই কাজ করার সাহস পেতে না। এবার বুঝতে পারছো মিথিলা? প্লিজ কান্না করো না, এসব তোমার বয়সের দোষ। নিজেকে দোষী ভেবো না, এখনো কিছুই শেষ হয়নি। নিজেকে গোছাও। আর আন্টি, আপনি ওকে বকাবকি করবেন না, আপনি ওকে মেন্টালি সাপোর্ট করুন, দেখবেন ও এসব থেকে বেরিয়ে এসেছে। আই এম সরি আপু, আমাকে মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি। আর এই ভিডিওটাও প্লিজ ডিলিট করে দিবেন। রাজ স্যার, আপনিও আমাকে মাফ করে দিবেন প্লিজ। ইটস ওকে মিথিলা, আমরা এবার আসি, ভালো থেকো। তারপর অনু আমার হাত ধরে ওদের বাসা থেকে বেরিয়ে এলো। আমি অনুর বুদ্ধিমত্তা ধৈর্য দেখে জাস্ট অবাক। মেয়েটা চঞ্চল এটা জানতাম, কিন্তু এত বুঝদার তা তো জানতাম না। যাই হোক, অনুকে নিয়ে বাসায় ফেরার পথে অনু বললো একটু নদীর ধারে যেতে চাই। আমি বাইক ঘুরিয়ে ওকে নিয়ে নদীর ধারে গেলাম। নদীর ধারে গিয়ে একটা নির্জন বেঞ্চের উপর বসলাম। অনু আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। খুব রোমান্টিক একটা পরিবেশ। হঠাৎ অনু বলল, রাজ, তুমি কি জানো তুমি আমার জীবনে আসাতে আমি নিজেকে কতটা লাকি ফিল করি? আসলে নাকি? বাসারাতে তো বলেছিলে আমাকে পেয়ে নাকি তুমি আফসোস করছো। এই, তোকে আমি সিরিয়াস কথা বলছি আর তুই মজা করছিস? আরে রাস্তে এত জোরে জোরে কিল ঘুষি মারতে থাকলে তো আমি শেষ। তখন এমন বলার কোথায় পাবে? তাও তো কথা। আচ্ছা যাও, আমার জন্য ফুচকা নিয়ে এসো। আমি অনুর জন্য ফুচকা নিয়ে আসলাম। তারপর আরো কিছু খাবার খেয়ে ওখান থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। রাতে মা খাবারের জন্য ডাকলো। আমরা খেয়ে দিয়ে ঘুমাতে আসলাম। অনু আমার বুকে মাথা রেখে বলল, রাজ শুনছো? বলো, শুনছি। আই নিড এ বেবি, আমার একটা বাচ্চা লাগবে। বাবা, ম্যাডামের বুঝি মা হতে ইচ্ছে করছে? ইয়েস, আই ওয়ান্ট টু বি এ মাদার। আজকে কোনো প্রোটেকশন ছাড়াই আমরা শারীরিক মেলামেশা করব। আই উইশ মাই ডিয়ার ওয়াইফ, তুমি মা হতে চাও, আমি বাবা হতে চাই, কিন্তু তার জন্য তো তোমাকে আমায় বেশি বেশি আদর করতে হবে। হ্যাঁ তো করো আদর, আমি কি বলেছি যে আমাকে আদর করো না? আমি হেসে দিয়ে অনুর কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। পাগলি মেয়েটার মা হওয়ার ইচ্ছে হচ্ছে। ভাবলাম অনুর ইচ্ছেটা পূরণ করে দিই। আমি আস্তে আস্তে অনুর শাড়ির নিচে হাত দিতে লাগলাম। অনু আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আস্তে আস্তে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে আনার জন্য কাজে লেগে পড়লাম। সকালে উঠে গোসল করে নামাজ পড়ে জগিং এ গেছিলাম। আসার পর উনি আমাকে এক কাপ চা দিল। এভাবেই কাটতে লাগলো কিছুদিন। হঠাৎ বস আমাকে বললো যে আমাকে ট্রেনিং এর জন্য কিছুদিন বিদেশে থাকতে হবে। আমার পাসপোর্ট ভিসা নাকি রেডি হয়ে গেছে অলরেডি। 2 দিন পরে আমাকে যেতে হবে, তাই আমি যেন বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে রাখি। এই খবরটা শুনে আমি বেশ আপসেট হলাম। বাসায় গিয়ে যখন অনুকে কথাটা বললাম, অনু আমাকে যেতে দিতে চাইল না। আমি অনুকে বললাম, অনু প্লিজ পাগলামি করো না, দেখো আমাকে যেতে হবে, কিছুদিনের মাত্র তো ব্যাপার, আমি তো চলে আসবো। না, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি তোমার বসকে বলে দাও যে তুমি কোথাও যাচ্ছ না। যদি বাংলাদেশে ট্রেনিং দিতে হয় তাহলে দিবেন, নয়তো না। আরে পাগলি, মাত্রই তো 2 মাসের ব্যাপার। 2 মাসের মধ্যে তো আমি চলে আসবো। এমন করলে হয় বলো? প্লিজ রাজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি তোমার লক্ষ্মী বউ, পাগলামি করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা শর্তে। পাক্কা 2 মাসের সময়, কিন্তু 2 মাসের মধ্যে যদি তুমি না আসো তারপর দেখবি আমি কি করি। 2 মাসের মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার ব্যাগ প্যাক করে দিচ্ছি। আমার পাগলি বউটা রে, আগে যদি জানতাম যে আমার ফুফাতো বোনটা এত কিউট বউ হবে, তাহলে তো কবেই ঘরে তুলে আনতাম। এখন আর ফুপাতো বোন বলা যাবে না, এখন আমি আপনার বউ। বুঝতে পেরেছেন মিস্টার রাজ? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। এবার আপনি একটু আমার ব্যাগ গোছানোতে মনোযোগ দিন, আমি মায়ের কাছে যাই। দেখতে দেখতে আমার বিদেশ যাওয়ার দিন চলে এলো। আমি বের হয়ে গেলাম। সবাই বেশ চিন্তা করছিল আর কান্নাও করছিল। আপনজনদের থেকে দূরে থাকার কষ্টটা আসলে প্রবাসীরাই বুঝে থাকে বেশি। আমি তো এখানে মাত্র 2 মাসের জন্য এসেছি, আর অনেকেই আছে যারা 10 বছর ধরে এখানে থাকছে। সারাদিন কাজ আর ট্রেনিং করে রাতে যখন ক্লান্ত হয়ে রুমে ফিরি তখন শুধু ঘুম পায়। অনুর সাথেও ঠিক মতো কথা বলতে পারছি না ইদানিং। অনেক ব্যস্ততার কাজের মধ্যে দিয়েই আমার ট্রেনিং শেষ হলো। কেটে গেল 2 মাস। আজ আমি বাসায় ফিরবো। বাসায় কাউকে না জানিয়েই যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সবাইকে সারপ্রাইজ দেব। বাসায় ফিরতে খুশিতেই সবাই আমার দিকে স্লাইকোনের মতো ধেয়ে এলো, কিন্তু এদের মাঝে অনুকে পেলাম না। মাকে জিজ্ঞেস করলাম অনু কোথায়, তো মা বললো অনু নাকি ঘুমাচ্ছে। আমি অনুকে সারপ্রাইজ করার জন্য লুকিয়ে লুকিয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি পাগলিটা সত্যিই ঘুমাচ্ছে, কিন্তু অনু তো বিকেলে ঘুমানো মেয়ে না, ও যা দুরন্ত শহরের মেয়ে। তবুও আমি ওকে ঘুম থেকে উঠালাম না। আমি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। পানির আওয়াজ আর বাসা সবার শোরগোল শুনে অনু উঠে গেল। উঠে চোখ ডলতে ডলতে সামনে থেকে আমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো।
আমি তাদের দিন পর অনুকে কাছে পেয়ে আবেগী হয়ে পড়লাম। ইতিমধ্যেই অনু কান্না করে দিয়েছে। আমি অনুর চোখ মুছে অনুকে বললাম, কপাল করে একটা পাগলি পেয়েছি। দূরে চলে গেলেও কান্না করে, আর কাছে চলে আসলেও কান্না করে। দূরে গেলে কষ্টে কান্না করি, আর কাছে আসলে খুশিতে কান্না করি। তাতে তোমার কোনো সমস্যা আছে? চাশমিশ কোথাকার। আর না না, আমার কোনো সমস্যা নেই তো। আমি তো চাশমিশ মানুষ, আমার আবার এতে এত সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমাকে কি কেউ কিছু বলেছে যে, আমার বিষয়ে? কই না তো। কেন, কি হয়েছে তোমার? কি? কংগ্রেচুলেশনস মিস্টার রাজ, আপনি বাবা হতে যাচ্ছেন আর আমি মা হতে যাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না অনু। আমি ভাবতেই পারছি না যে বাসায় এসে এত বড় একটা সুখবর পাবো আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ। আরে আরে, আস্তে ঘোরাও আমাকে, আমি পড়ে যাব তো। সাবধানে রাজ। আমি আজ এত পরিমাণ খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না অনু। অনেক 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 থ্যাঙ্কস তোমাকে আমার বাবা হওয়ার আনন্দ দেওয়ার জন্য। আমাদের সন্তান আসাতে তুমি মন থেকে খুশি তো? খুশি, খুব 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 খুশি অনু। আমি যদি আমার সাধ্যের মধ্যে থাকতো তাহলে দুনিয়ার সব খুশি আমি আজকে তোমায় দিতাম অনু। তোমার বুকে আমাকে যত্ন করে রেখে দাও, এর চেয়ে বড় কোনো খুশি আমার জন্য নেই। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার জীবন আজ পূর্ণ। জীবনটাকে আরো গুছিয়ে দেওয়ার জন্য আমার সন্তান আসছে। এভাবে না হয় চলতে থাক আমাদের ভালোবাসার গল্পটা। এমনই সব ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।